চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মুকুল জামিলের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই শুনতে চাই সাম্প্রতিক কি কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে? ভিকি জাহিদ ভাইয়ের একটা ওয়েব করেছি, আর তারপরে নীলে আলমগীর ভাইয়ের প্রোডাকশন থেকে একটা কাজ করেছি, টাক কোনো সমস্যা না। আরেকটা কাজ করেছি ব্যাচেলার পয়েন্টে যারা আছেন সেই টিমের সাথে একটা কাজ করেছি, সকাল বিকাল কিস্তি। মনে হয় আমি আশা করছি যে দর্শকদের ভালো লাগবে কাজগুলো। নিশ্চয়ই খুব চমৎকার কিছু কাজ করেছেন এবং প্রত্যেকটা টিম যেই কাজগুলো আপনি করেছেন, যেমন ভিকি জাহিদের প্রত্যেকটা ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ এখন ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আর এই যে আপনি বললেন, আপনি কি মনে করেন টাক কোনো সমস্যা নাকি না? যাদের চুল আছে তাদের কাছে সমস্যা। আচ্ছা, যাদের চুল চলে যাচ্ছে তারা দুশ্চিন্তার ভিতরে একটা সমস্যায় থাকে, কিন্তু পরিস্থিতি পরিবেশ আপনাকে মানিয়ে না নিতে পারলেও মানায় নিতে হয়। হ্যাঁ, আরেকটা হলো যে যখন আপনি দেখা যাবে যে চুল মানে অনুপস্থিত, তখন আপনি অভ্যস্ত হয়ে যান, তখন এটা দেখা যাবে যে এটা আমলে আসে না, এটা অনুভূতিটা। আচ্ছা, চমৎকার বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে টাক কোনো সমস্যা না, সমস্যা মনে করলেই সমস্যা, সমস্যা মনে না করলেই না। একটু কি এই চরিত্রগুলো যখন করেছেন, এই নাটকে আপনার চরিত্রটা কি ছিল একটু বলবেন আমাদেরকে? নায়িকার বান্ধবীর হাজব্যান্ড থাকি, মানে আমার টাকা পয়সা আছে, সে দেখা যাবে যে টাকা পয়সার জন্য একজন বয়স্ক মানে টাকালা মানুষকে সে মানে টাকার জন্য বেছে নেয়, হ্যাঁ, তার সুবিধার জন্য। এটা দেখা যাবে যে মানে তার বান্ধবী খুব ইনসাল্ট করে যে তুই শেষ পর্যন্ত আমার বান্ধবী, তুই একটা মানে মানে এই ধরনের একটা ক্যারেক্টারকে তুই বেছে নিলি। শেষমেশ যায় দেখা যায় যে মানে তার ভাগ্য সেম ব্যাপারটা ঘটে। আচ্ছা, কিন্তু এটা দেখা যাবে উন্মোচন হয়, দেখা যাবে যে মানে যখন আপনার এখন তো অনেক কিছু আছে, মানে চুলের ক্ষেত্রে দেখা যাবে অনেক মানে সাপোর্টিং ব্যাপার আছে, যেটা দেখা যাবে যে টাকটাকে ঢাকা যায়। পরে এটা উন্মোচন হয় যে তার হাজবেন্ডের টাক থাকে, এটাই। আচ্ছা আচ্ছা, বেশ মজার একটা গল্প। আপনি কি মূলত মজার ক্যারেক্টারগুলোই বেশি পান? চাইলে একটা জিনিস আমি পেয়ে যাব না, কারণ আমার ভাগ্যে থাকতে হবে। হয়তো যারা আপনাকে হয়তো নির্দেশকরা মজার চরিত্রের জন্যই বেছে নেয় বেশি, ব্যাপারটা কি তাই? আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, যে ক্যারেক্টারগুলো আমি যেটা স্ক্রিপ্টে যেটা পাই, যখন আমি তাদের সামনাসামনি হই, তখন তারা বলে যে ক্যারেক্টারটা এইভাবে উপস্থাপন করার জন্য, যাতে একটু ফানি হয়, একটু মানুষ যাতে একটু মানে একটু কালার খুঁজে পায় ক্যারেক্টারে। আচ্ছা, আপনি একটা তো বললেন ভিকি জাহিদের একটা কাজ করেছেন, সেটির চরিত্রটা কেমন ছিল? সেটি ছিল ক্যারেক্টারটা ছিল একজন আর্মি রিটায়ার্ড পারসন, খুব গুরু গাম্ভীর্য ভরা ক্যারেক্টার, নাইস ক্যারেক্টারটা। আপনি মোটামুটি যে চরিত্রগুলো করছেন সবগুলো চরিত্রতেই তো আপনি নিজের মতো করে একজন হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে কিংবা কৌতুকাত্মক একটা ভাবমূর্তি নিয়ে হয়তো আপনি আসছেন। আপনি ব্যক্তিগতভাবে মানুষটি কেমন? আমার সম্পর্কে যদি কেউ জানতে চায়, আমার তরফ থেকে একটা প্রশ্ন আসবে, একটাই কথা আসবে, সেটা হলো যে আমি খুব কনফিউজ টাইপের। আমার একটা সময় গেছে যেটা আমি মানুষজনের বিপরীতে থাকতাম, মানুষ দেখলে আমি মানে দেখা যাবে যে ভয় পেতাম, কি বলে যে মানে মানুষ দেখলে দেখা যাবে যে মানে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতো, যে মানে একটু দ্বিধা থাকতো, মানে একটু নিজের মতো করে থাকতেন, ইন্ট্রোভার্ট এই টাইপেরই ছিলাম। আচ্ছা, এই মানুষের সাথে আমি কথা বলতে চাইতাম, কিন্তু দেখা যাবে যে আমার ভিতরে অনেক সংকোচ কাজ করতো। তারপরে এখন সেই জায়গা থেকে অনেকটা কাটিয়ে উঠে এখন আপনি দুর্দান্ত অভিনয় করে চলেছেন। সবাই বাসার সবাই বা আমার যারা আত্মস্বজন কাজিনরা আছে সবাই বলে যে তুই কি ছিল আর কি হইছিস এখন। আপনি এই যে যখন ইন্ট্রোভার্ট ছিলেন সেখান থেকে কিভাবে অভিনয়ে আসা, কিভাবে এভাবে অভিনয় করা, মানে তো প্রতিদিন নতুন নতুন টিমের সাথে নতুন অনেক মানুষদের সাথে কাজ করতে হয়, তো এটা একেবারেই একটা ভিন্ন ধরনের ব্যাপার। আপনার সেই ব্যক্তিত্বের জায়গা থেকে আপনি এটাতে মানিয়ে নিলেন কিভাবে? প্রতিদিনই আমি চেঞ্জ হচ্ছি এখন পর্যন্ত, কারণ দেখা যাবে যে আমার পিছনের দিনগুলো আর এখনকার দিনগুলো রাত দিন তফাৎ, এই জন্য যে আমার কাজটার সাথে আমাকে মানুষের সাথে প্রথমত একটা সুন্দর সম্পর্ক নিয়ে কথা বলতে হবে, কাছাকাছি যেতে হবে,
কাজ পাওয়ার জন্য কিছু কিছু নিজের কোয়ালিটি লাগে, যেটা মানুষের স্মুথভাবে সাবলীল সুন্দরভাবে উপস্থাপন করতে হবে নিজেকে, মানে সেই ব্যাপারটা আমার প্র্যাকটিস থাকে এবং করি আমি। অভিনয় ছাড়া অন্য আর কোনো কাজ করবেন বা ইচ্ছে ছিল সেরকম কিছু? আমার একটা ইচ্ছা ছিল যে আমি শিল্পী হব, মানে গানের প্রতি আমার খুব একটা ইয়ে ছিল, মানে খুব দুর্বলতা ছিল, যেহেতু এমন এমন আমরা জায়গায় জায়গায় থাকতাম যেখানে গানটা মানে ওইভাবে মানে কোনোভাবে শিখবো সুযোগ ছিল না। আমার অনেক ইচ্ছা ছিল যে মানে আমি গানটা শিখবই, কিন্তু কোনোভাবে দেখা যাবে আমল করতে পারতেছিলাম না। তারপরে শেষ বয়সে এসে, মানে শেষ বয়স মানে কি, ঢাকায় আসছি তো বেশি দিন হয় না, তখন এসে আমি সাইনাটে ভর্তি হলাম। তারপরে রবীন্দ্রসঙ্গীতে পড়ে আমি একটা উস্তাদ সাদবন্দের কাছে আমি 3.5 বছরের তালিম নিলাম, কিন্তু আমার বেস্টটা ছিল কিন্তু রবীন্দ্রসঙ্গীতের উপরে, গানের উপরে ছিল। আচ্ছা, এই তারপরে রবীন্দ্রসঙ্গীত পড়া হতো? হ্যাঁ, এখন আমি বাসায় প্র্যাকটিস করি। আমার একটা ধ্যান ধারণা, একটাই ধ্যান যে আমি রবীন্দ্রসঙ্গীতটা করব এবং কাউকে শোনাবো, সেটা না, নিজের জন্য, ভালো লাগার জন্য। থিয়েটার বা অন্য কোনো কিছু বা কোথাও অভিনয় শেখা হয়েছে কি? না, থিয়েটার একদম শূন্য। আর কোথাও অভিনয় শেখা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে? না। আচ্ছা, প্রথম অভিনয়ে আসার গল্পটা একটু যদি শুনি। যেহেতু তখন আমি সায়নটে গান শিখতেছিলাম, ওই সুবাদে আমার কিছু বন্ধু বান্ধব হয়ে যায়, ওর ভিতরে একজন ডিরেক্টর থাকে, মানে তখন মানে সে ছোটোখাটো কিছু কাজ করে, তার সাথে পরিচয় হয়, খুব অন্তরঙ্গ হয়, সে বিভিন্ন শুটিংয়ে আমাকে নিয়ে যায়। একটা শুটিংয়ে সে একটা আর্টিস্ট কম থাকে, তখন ওই জায়গায় আমাকে দাঁড় করায়। আচ্ছা, ওই জায়গায় দাঁড় করানো পর থেকে দেখা যাবে আর আমি থেমে থাকিনি, মানে আমি চলমান ভিজুয়ালে। সেই কাজটা কি ছিল মনে? চিপসের ছিল। আচ্ছা, তো সেই বিজ্ঞাপন থেকেই, সেই বিজ্ঞাপনটা অনেক প্রচার হয়েছে, মানে টিভিতে, মানে মানে র্যান্ডম প্রচার হতো। তারপরে ওইখান থেকে আমি একটা অফার পাই, সেটা হলো যে ন্যাপকিনের একটা অ্যাডে ডাক্তারের ক্যারেক্টার করছিলাম। তারপর 3 নম্বর কাজ ছিল মোস্তফা সরোয়ার ফারুকের নাইকেল তেলের। ওই কাজটা করার পরে দেখা যাবে যে মানে আমি আর থেমে থাকিনি, প্রচুর মানুষ আপনাকে চিনেছে, জেনেছে। হ্যাঁ, চমৎকার। এবং তারপর থেকে আপনি মানে অভিনয়কেই জীবনে একেবারে মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। পাশাপাশি কি আরো কিছু করা হয়? আমি আগে বাইং হাউসে জব করতাম, জবটা তো ছেড়ে দিছি এই কাজের জন্যই। আর সবচেয়ে বড় কথা কি, আমার মানে বাবা মাকে দেখার জন্য কেউ ছিল না, সবকিছু ফেলে আমি বাবা মাকে দেখা যাবে যে মানে আমি মানে কি বলে তাদের পাশে থেকেছি আমি, মানে সবকিছু ত্যাগ করে। এখন মোটামুটি মাসে কতদিন শুটিং এর ব্যস্ততা থাকে? 12-15 দিন থাকে। বর্তমানে কোনো ধারাবাহিক বা কোনো সিরিজে চলছে কি অভিনয়? রিসেন্ট কিছু কাজ করেছি, মিউজিক ভিডিও কাজ করেছি, কিছু অ্যাডে কাজ করেছি, কিছু ওয়েবে কাজ করেছি, কিছু নাটকে কাজ করেছি, কিছু শর্ট ফিল্মে কাজ করেছি, কাজ করছি, দেখা যাবে, দেখা যাক। ভবিষ্যতে এমন কোন চরিত্রে কাজ করার ইচ্ছা আছে কি যেটা এখনো করা হয়নি? দিন দিন মানুষের দেখা যাবে যে একটা আর্টিস্টের তৃষ্ণাটা বেড়ে যায়। হ্যাঁ, আমার অনেক কিছু ক্যারেক্টার আছে যেটা আমি করতে চাই। এই যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন কিন্তু তারপরে শিল্পী হয়ে ওঠা হয়নি, সেটা কি একটু দেরি হয়ে গেছিল বলে? কখনো কি মনে হয় যে কোনো নাটকের চরিত্রে অভিনয়ের খাতিরে যদি সুযোগ হয় একটু গান করার, সেটা হলে সেটা আমার কিন্তু হয়েছে। আচ্ছা, বেশ কিছু নাটকে আমার গান মানে করা হয়েছে। আর আমার না কোনো রিগ্রেট নাই, বুঝছেন, মানে কি বলে যে মানে যেটা আছে বিন্দাস, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গা হলো যে আমার জন্য আমি, কারোর জন্য কিন্তু আমি না, এটা আমার মানে অ্যানালাইসিস যেটা নিজের প্রতি, সেটা হলো যে আমি কোথায় স্যাটিসফ্যাকশনের কমফোর্ট জোনে আমি আছি। তা আমার গানটা শেখার ইচ্ছা ছিল, আমি শিখেছি। আচ্ছা, এই যে অনেকটা বয়স পেরোনোর পরে অভিনয়ে আপনার পুরো দমে আসা, তো শেখা ওভাবে করে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে হয়নি, কিন্তু কখনো মনে হয়েছে যে যদি আমি প্রাতিষ্ঠানিকভাবে অভিনয়টা শিখে আসতাম তাহলে হয়তো একটু সুবিধা হতো, ভালো হতো, এরকম কি কখনো মনে হয়েছে? আমি যখন দর্শক ছিলাম তখন মনে হতো যে অভিনয়টা খুব খুব সিম্পল এবং খুব সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু প্রতিদিনই দেখা যাবে যে আমার এটা উপলব্ধি হচ্ছে যে আমি না জেনে শুনে একটা মহাসাগরে পড়ে গেছি। এখন আমি এটার কোনো কুলকিনারা পাচ্ছি না। অভিনয়টা বিশাল একটা ব্যাপ্তির ব্যাপার, বিশাল একটা মানে মানে গভীরতা,
বিস্তীর্ণ ব্যাপার অভিনয়, যেটা আমি প্রতিনিয়ত শিখছি। আছে না যে মানে এটার মানে কোনো কুলকিনারা নাই। নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান? আমি খুব সুইচ করতে পছন্দ করি। আমার ইচ্ছা আছে যে আমি ডিরেকশনে হয়তো বা আমি কিছু কাজ করার ইচ্ছা আছে। তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখতে পান? আমি না এখন অনেক কমেন্টস পড়ি, সেটা এই জন্য যে পড়ি যে মানুষের ভিতরে না মানে পজিটিভিটি অনেকটা কমে গেছে আমার যেটা মনে হয়। যারা পজিটিভ থিঙ্ক করে তারা হয়তো কমেন্টস করে না। আছে না যারা দেখা যাবে যে তারা হয়তো খুব কমেন্টস কম করে হয়তো দেখে পাস করে চলে যাচ্ছে, তারা কমেন্টসের ভিতরে যাচ্ছে না। কিন্তু যারা করছে, হ্যাঁ, দেখলাম যে মানে একটা ভালো কাজে মানে খারাপ কমেন্টস আসতে পারে বা একটা নেগেটিভ কমেন্টস আসতে পারে, কিন্তু অশ্লীল মানে দেখা যাবে যে কন্টেন্টের সাথে কোনো সঙ্গত নাই মানে কমেন্টসের। আমি এই ধরনের অনেক আমি এখন পাই। গঠনমূলক সমালোচনা তো হতেই পারে, কিন্তু সেটা না হয়ে যখন নেতিবাচক কিছু ছড়ানো হয় তখন সেটা আসলে একটু সবার জন্য এই চর্চাটা এখন মানে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে। যে যারা এখন বর্তমান প্রজন্মের অভিনয়ে আসতে চায় বা অভিনয়টাকে একমাত্র পেশা হিসেবে নিতে চায়, তাদের জন্য কি পরামর্শ দেবেন? আমি বলবো যে এখন কাজ করার অনেক সুযোগ আছে এবং নিজেকে তুলে ধরার অনেক প্ল্যাটফর্ম আছে। যদি কেউ চায় আমি বলবো যে সম্ভব। এই যে সম্ভব কথাটি বললেন, এটাই আমাদের আজকের দিনের অনুপ্রেরণা হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশন আমার অনেক পছন্দের একটা চ্যানেল, তাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কানাডীয় লেখক রবার্ট পলের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, কর্মক্ষেত্রে সাফল্যের স্বর্ণসূত্র হচ্ছে বসের কৌতুক সবসময় হাসির, এটা মেনে নেয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।